হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমো69। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। সো আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি। আর এটা অবশ্য ব্লগ বললে চলে না। আর আমি লেখালেখি করতে খুব পছন্দ করি, মানে না, আমি কোনো রাইটার নয়, বাট আমি পছন্দ করি গল্প টল্প লিখতে, কবিতা লিখতে, এসব লিখতে আমি খুব পছন্দ করি। আমার ভালো লাগে, মানুষের এক একটা শখ হয়, আমারও এটা শখ। তো আমি লিখি, আর আজকে আমারই কিছু লেখা আমি তোমাদের সামনে পড়ে শোনাবো। তো তোমরা, আশা করছি ব্লগটা খুব মজাদার হতে চলেছে, আর তোমরা এটা দেখতে থাকো। চলো আমি ফার্স্ট থেকে শুরু করি। আমার বেশি নয়, 4-5টা লেখা আছে। তো চলো ফার্স্টটা তোমাদের পড়ে শোনাই। আমি একটা ডায়েরিতে লিখি, অ্যান্ড এই ডায়েরির ফার্স্টেই আমি হাইলাইট করে রেখেছি গল্পের খাতা বলে। এটা একটা নর্মাল ডায়েরি। তো চলো। তো আমার ফার্স্ট গল্পটা হলো স্বপ্ন কাহিনী। সো এটা আমি নিজেই লিখেছি অবশ্যই। আর মানে গল্পের নাম স্বপ্ন কাহিনী, আর এটা আমি নিজে লিখেছি অবশ্যই, তোমাদের বললাম। তো চলো গল্পটা আমি শুরু করি। কলকাতা থেকে বাড়ি ফেরার পথে একবার একটা আম গাছ কিনে এনেছিলাম। মাস 6 পরে সে গাছ পরিপূর্ণ হয়ে ফলদান করেছে। 10 হাত পায়ে দাঁড়িয়ে রয়েছে। কি সুস্বাদু সে গাছের আম! ঝড় বাদলের রাতে আমার সে গাছকে নিয়ে খুব ভয়। সন্ধে থেকে আবহাওয়া খারাপ বুঝলে বারবার দেখতে যায়। প্রতিবারই গিয়ে 2-4টে আম পায়। রাত্রিবেলাও সে দেখতে যাওয়া বন্ধ হয় না। অন্ধকারে হারিকেনের আলো জ্বেলে একাই যাই বাড়ির পিছনে বলে, মাঝে মাঝে গভীর রাতে একবার মাকে নিয়ে যাই, এমন করি পাগলের মতো যেন আমার আপনজন। যদিও ভুল কিছু ভাবি না, এত সুস্বাদু ফল দান করে যাকে আপন না করে উপায় নেই। একদিন হঠাৎ মা জোর করে মাসির বাড়ি যাবার জন্য। মায়ের কথা না ফেলতে পেরে মায়ের সাথে যাওয়ার কথা ঠিক করি। তাড়াতাড়ি তৈরি হয়ে বড়দের বিদায় জানিয়ে সেই গাছকে বিদায় জানানোর সময় বলি, আসছি, নিজের খেয়াল রাখিস, আসছি। বলার সঙ্গে সঙ্গে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। মাঠের ধানেদের দোলা বন্ধ হয়ে যায়, মৃদু হাওয়া বন্ধ, চারিদিক নিস্তব্ধ। তখন ছিল দুপুর বেলা। মাকে ডাক দি, মা, মা। মা সাড়া দিয়ে বললো, একটু দাঁড়া, যাচ্ছি। আমি আর কিছু বললাম না। হঠাৎ যেন সেই গাছ থেকে শব্দ হলো, এদিকে আমি। তুমি তুমি কেন এত যত্ন নাও আমার? জানো, কাল একটা বাচ্চা আমার হাতে আঘাত করেছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তারপর তুমি যখন আমার সাথে এসে কথা বললে, তখন আমার সব কষ্ট দূর হয়ে গেল। আমিও না তোমাকে অনেক ভালোবাসি। আমি গাছ হতে পারি, কিন্তু কষ্ট তো আমারও হয়, বলো। তারপরে মা আমাকে ডাক দেয়, মানু, মানু, ওঠ, আজকে তো মাসির বাড়ি যাব। হঠাৎ চমকে গিয়ে নিজেকে জোরে আঘাত করি, না না, এতক্ষণ যা কিছু হচ্ছিল সবই মিথ্যে ছিল। ছুটে গিয়ে দেখি সে গাছ আছে কিন্তু কথা নেই, হাত আছে কিন্তু কাটার দাগ নেই। কোথায় গেল সব কথাগুলো? কেমন ওলট পালট হয়ে গেল সবকিছু। তারপর চুপচাপ মাসির বাড়ি চলে গেলাম মায়ের সাথে। ইতি মোহনা চক্রবর্তী। এখানেই গল্পটা সমাপ্ত। আর একটা তোমাদের আমি কবিতা শোনাই, মানে সেইটাও আমি নিজেই লিখেছি। না, আরেকটা গল্প আছে, সরি, আরেকটা গল্প শোনাই। এই যে আরেকটা গল্প, সেই গল্পের নাম হলো বার ভাতের আয়োজন। ঠিক আছে, হাঁপিয়ে যাচ্ছি আমি। সেই বিরাট কথা, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। বয়স হবে 6-7 বছর। বিরাট আয়োজন। 1 সপ্তাহ আগে থেকে সব শুরু। বাইরে রান্না করতে হয়, উনুন বানানো, শাক তোলা, কত কি। এবছর বোধহয় একটু বেশি কাজ। আবার এক অন্য ঝামেলা নিয়েছি। ভাইদের সাথে ঠিক করেছি দুজনে আবার রান্না করবো। জেঠিমার থেকে ছোট কড়া জোগাড় করা হয়ে গেছে। ছোট ভাইজি আবার আলু আনার দায়িত্ব নিয়েছে। মা না দেখলে সে ছুট মেরে আলু নিয়ে আসে। তার মা আবার খুব রাগী। এবছর আবার পাশের বাড়ির দাদাদের মাঠে সবার একসাথে হচ্ছে, আরো মজা। সবার উনুন বানানো হয়ে গেছে। কাল বার ভাত। সকাল 6টা বাজতে না বাজতেই ছুটে গিয়ে কড়া নিয়ে মাঠে হাজির। হঠাৎ মনে পড়লো, ডাল আর নুন তেল তো আমাকেই নিয়ে আসতে হবে। ভাইজি আবার আলু আনলেই পুরস্কার পায়। ভোর 5টার সময় নাকি আলু নিয়ে পাঁচিলে রেখে দিয়েছে, শুনেই অবাক। সকাল থেকে ছোটাছুটি, খাওয়া দাওয়ার বালাই চুকে গেছে। দুপুর হতে না হতেই সবাই সবার উনুন দখল করলো। 1 থালা মশলা আর 4 থালা সবজি নিয়ে। ভাইজির মা মানে বৌদি খেয়াল করেনি তার উনুনের অনেকটা দূরেই আমাদের উনুন ছিল। তখন আগুন প্রায় সবার উনুনে ধরে গেলেও আমাদের উনুনটাই ধরেনি। এত ছোট উনুনে কি আর আগুন ধরে? ছুটে গিয়ে দাদার কানে কানে বললে সে এসে সাহায্য করলে। অবশেষে উনুন জ্বলে, অবশ্য তার কৃপায় বটে। সবশেষে ভাত বসাতে যাব, হাঁড়ির কথা ভেবেই অজ্ঞান। হাঁড়ির কথা তো মনেই নেই। কিন্তু সেই এক ভরসা জেঠিমা, সঙ্গে সঙ্গে হাজির। জেঠিমাকে একবার বলতেই সঙ্গে সঙ্গে হাজির। সবার রান্না মাঝপথে। আমাদের এই ডালটা বসবে, বেশি কিছু নয়, শুধু ভাত, ডাল, আলু ভাজা, চাটনি তো লাগবেই। গেলাম চুপি চুপি মায়ের থেকে আম চুরি করতে।
পেয়েও গেলাম, বেশি নয় 4 টুকরো আম নিলাম, আবার চিনি লাগবে, এবার আর মায়ের কাছে যাইনি, আর ঘরেও নয়, গেলাম এক কাকিমার কাছে, সেও বেশ ভালো মানুষ, একবার চাইতেই দিয়ে দিল। অবশ্য সব রান্না হওয়ার পর সবার আগে জেঠিমার বাড়ি খেতে গেলাম, তারপর একে একে সবার বাড়ি গিয়ে খেলাম, সব শেষ, এবার আমাদের রান্না খাওয়ার পালা। বেশি কাউকে দিইনি, 2 দাদা 2 দিদি, আমি আর ভাইজি। খেয়ে অবাক, ডালে নুন নেই, আলু ভাজা পোড়া, চাটনির মিষ্টি উধাও, ভাত আধ সেদ্ধ, সবার মুখের অবস্থা আর বললাম না। শেষে এক গাল ভাত, 2 ফোঁটা ডাল, 2টো আলু ভাজা খেয়ে সব খাবার ফেলে শেষ করলাম এখানের বার ভাত আর গল্প। তো এই গল্পগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর এই দুটো আমি নিজে লিখেছি, মানে সবই এখানে যা আছে সব নিজেরই লেখা, এই দুটো আমি লিখেছি। এরপর একটা কবিতা আছে, সেটাও আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, চলো। এটা হলো একটা সায়েন্স সিটি নিয়ে একটা লিখেছিলাম, মানে আমি আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল সায়েন্স সিটি ঘুরতে, অ্যান্ড আমি সেটা নিয়েও পরে লিখেছিলাম। এই যে সায়েন্স সিটি গল্পের নাম। আর আমি এখানে না যখন যেটা লিখি আমি তারিখগুলোকে হাইলাইট করে রাখি, এই যে প্রত্যেকটা গল্পের মাথায় আমি এরকম তারিখগুলোকে হাইলাইট করে রাখি, যাতে পরে আমি দেখতে পাই যে আমি কবে, কোন মাসে, কোন তারিখে, মানে কোন বছরে লিখেছিলাম, যখন আরো পরে দেখবো। এই ডায়েরিটা অবভিয়াসলি তো আমার সাথে থাকবে সারা জীবন, যেহেতু এগুলো আমার নিজের লেখা, তাই। তো চলো গল্পটা শুরু করা যাক। সায়েন্স সিটি। আমি যখন পড়ি ক্লাস 7-এ, স্কুল থেকে নিয়ে যাওয়া হয় ঘুরতে, ঘুরতে যাব বলে কত করি কান্নাকাটে, অবশেষে বাবা বলে হ্যাঁ যাবি মা জননী। বাবার কথা শুনে হই অনেক খুশি, স্কুলে গিয়ে শুনি নিয়ে যাবে অনেক তাড়াতাড়ি। স্যারকে গিয়ে জিজ্ঞাসা করি কোথায় নিয়ে যাওয়া হবে, স্যার বলে কলকাতার সায়েন্স সিটির ল্যাবে। সেদিন তাড়াতাড়ি সকালবেলা বাসের সিট ধরি, অমনি স্যার হাতে দেয় লুচি আর তরকারি। বাসে যেতে যেতে কত করি হাসাহাসি, স্যারেরা বলে দাঁতটা এবার খুলে যাবে তাড়াতাড়ি। দুপুরবেলা দেয় বিরিয়ানি, সবাই বলে খুব সুন্দর হয়নি। খেয়ে দিয়ে যেই যাবো ঘুরতে, অমনি আকাশ কালো হয়ে দেয় বৃষ্টি ছুঁড়ে। অবশেষে যখন ভাবি এবার ঢুকবো ল্যাবে, অমনি লোকগুলো হুমকি দিয়ে দাঁড়িয়ে থাকতে বলে। পা ব্যথার পর শেষে ঢুকি ল্যাবে, স্যার বলে তোরা সব পারবি তো বুঝতে। সব কিছু বোঝার পর শেষে যাই পার্কে, সব থেকে বেশি মজা পাই আমরা স্লিপে হড়কে। সন্ধে যখন আমরা ফিরি বাড়ি, স্যার দেয় হাতে বড় একটা পাউরুটি। তো এই যেটা, আর আমার সাথে সত্যি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, মানে আমরা ওখানে গিয়ে যে যে জিনিসগুলো ফিল করেছিলাম, আমি এই গল্পেতে মানে এই কবিতাতে আমি সেগুলো সব কিছু বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে আমাদের যে যে খাবার দিয়েছিল, সবাই যেরকম বিহেভ করেছিল আমি সেরকমই লিখেছি এখানে। আর সত্যি আমরা তখন মানে ল্যাবে ঢুকতে যাবো অমনি বৃষ্টি এসে গেছিলো, তাই আমি ওটাকে কেন আর করবো না, লিখবো না বলো। আর সব যা যা সিচুয়েশন হয়েছিল আমি সব লিখে দিয়েছি এখানে, এগুলোই হয়েছিল সত্যি আমার সাথে। আর একটা আছে সেটা বলি তোমাদের, আরেকটা করে আমি সবই বলে দিচ্ছি। সো বলে দিই আমি সবই, বেশি আমি গল্প লিখিনি, 4-5টা লিখেছি, সেগুলোই বলছি। তো এবার হচ্ছে আরেকটা, সেটা হলো লাস্ট হলো এইটা, রান্না পুজো নিয়ে আমি একটা লিখেছিলাম। রান্না পুজোটা অনেকেরই হয়, আমাদেরও এখানে হয়, প্রত্যেকেরই হয় এটা। আর এই রান্না পুজো নিয়েও আমি একটা কবিতা লিখেছি। তো চলো চলো, এটা একটা কবিতা লিখেছি আমি, মানে গল্প নয় কবিতা, গল্প হলে অনেক বড় হয়ে যাবে, কি লিখবো, ওই জন্য কবিতা। রান্না পুজো। বছরের শুরু থেকে আমরা থাকি অপেক্ষায়, কখন যে আসবে আমাদের রান্না পুজোর সময়। বড় বড় ইলিশ দেখে মনটা ভরে আনন্দে, তারই সাথে দামটা শুনে চোখের জল পড়ে বেরিয়ে। বিকেল থেকে শুরু হয় রান্না পুজোর জোগাড়, অবশেষে সব থামে রাত 2টোর সময়। মাঝখানে সবাই করে কত লাফালাফি, তারই মাঝে চলে আবার একটু ইয়ার্কি। সবাই সবার বাড়ির রান্নার, সবাই যায় সবার বাড়ির রান্নার খোঁজ নিতে, কার বাড়িতে কত বড় ইলিশ হচ্ছে আজ রাতে, কার বাড়িতে পুঁই শাক, কার বাড়িতে বাঁধাকপি। এই হলো রান্না পুজোর তরকারি। 7-8 রকম ভাজা খেয়ে পেটটা যায় ভরে, তাই ডালটা থাকে পাতার এক ধারে। সবাই শেষে পান্তার সাথে চিবোয় চালটা, আর আমি থাকি গুড়ের পায়েসের অপেক্ষায়। এই যেটা আজকের ভিডিওটা এতটাই ছিল, দেখাবে আবার পরের দিনের কোনো একটা নতুন মজাদার ভিডিওতে। সো আজকের মতো বাই।